আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আপনাদের অফিশিয়াল সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। এটা তো থার্ড লেকচার অফিশিয়াল লেকচার থার্ড। তো আপনারা হচ্ছে এর আগে 12 রকমের যে আছে টেকনিক্যাল টেক্সটাইলের যে 12টা অ্যাপ্লিকেশন আছে, 12টা আশা করি আপনারা সবাই দেখছেন। আচ্ছা, এটা আজকে অনেক স্টুডেন্ট আছেন, তো মানে আগে অনেকে ক্লাস করেন না, এরকম আছেন। তো সাকিব একটু রিক্যাপ করে দেন 12টা অ্যাপ্লিকেশন কোন কোন জিনিস আছে, দেখে দেখে রিক্যাপ করে দেন। জাস্ট মুখে একটু বলে দেন। আচ্ছা, আব্দুল কাদের আপনি বলেন, দেখে দেখে বলেন যে 12 রকম কি কি। আচ্ছা, ক্লাসিফিকেশন এন্ড देयर এন্ড ইউজেস এগ্রোটেক। এগ্রোটেক, আচ্ছা হ্যাঁ, এগ্রোটেক কোথায় ব্যবহার করা হয়? স্যার এগ্রোটেক তো কৃষি পণ্য, রাইট, কৃষিতে কাজ, কৃষিতে, এগ্রিকালচার তারপর বেলটেক। তো বেলটেক বলতে স্যার আমাদের যে বড় বড় দালান করা, হ্যাঁ, নির্মাণের কাজে আমরা যে সেফটি হিসেবে আমাদের সেফটি হিসেবে যে নেটটা ইউজ করি, ওটাই বেলটেক। ওকে, ক্লোথটেক মেডিকেল যে ইকুইপমেন্টগুলো আছে। ও সরি, মেডিকেল নিচে এটা হচ্ছে কি স্যার, এই যে সেনাবাহিনী বা বিভিন্ন যে ফোর্স, সেনাবাহিনী তো প্রোটেক্ট, ওই প্রোটেক্ট। আচ্ছা, তো ক্লোথটেক এটা প্রোটেক্ট, হ্যাঁ ক্লোথটেকটা কোন জায়গায় ব্যবহার করা হয়? জনসাধারণের জন্য, আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল ক্লোথটেক এক্সাম্পল। স্যার মাস্ক তো মেনটেন না প্রোটেক্টেড কোয়ালিটি জামা কাপড়। স্যার ও জামা কাপড় কে বললেন আপনি? আচ্ছা, এটা জার্সি। আমরা একটু পিছনে আসি। ট্রেডিশনাল টেক্সটাইল বনাম টেকনিক্যাল টেক্সটাইল, এটা হচ্ছে বোর্ডে লিখে পার্থক্যগুলো দেখাই দিছিলাম। জামা কাপড়টা হচ্ছে ট্রেডিশনাল টেক্সটাইল, আর টেকনিক্যাল টেক্সটাইল কি জানেন? আপনারা তো ক্লাসটা করেন নাই। আর 13 ব্যাচের ফেসগুলো একটু নতুন মুখ লাগতেছে। আগে সেমিস্টারে আপনাদের সাথে আমার ক্লাস হয় নাই। শুধু আপনারা 4 জন? আপনি 12 পেয়েছেন? আপনাকে তো গত সেমিস্টারে বেশি বলে মনে হচ্ছে না। ক্লাসে আসছে কিন্তু এগুলো ছিল। আচ্ছা, সমস্যা নেই। ট্রেডিশনাল টেক্সটাইল আর টেকনিক্যাল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইলের মূল পার্থক্য যেখানে টেকনিক্যাল টেক্সটাইলের একটা অ্যাপ্লিকেশন থাকবে, একটা স্পেশাল অ্যাপ্লিকেশন থাকবে। ট্রেডিশনাল টেক্সটাইলের মূল পারপাসটা কি, যে আমাদের পার্সোনালিটিটাকে রিফ্লেক্ট করবে, আমাকে সুন্দরভাবে মানে প্রেজেন্টেবল করবে সোসাইটির কাছে। আর টেকনিক্যাল টেক্সটাইলের সব সময় মানে একটা স্পেসিফিক পারপাস, স্পেসিফিক অ্যাপ্লিকেশন থাকবে। ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক, রেইনকোট, ওইটাই হচ্ছে ক্লথটেকের একটা এক্সাম্পল। আমব্রেলা ফ্যাব্রিক, ওটার মেইন উদ্দেশ্য কি? ওটা কি পানি ভেদ করতে পারে, ওটা পেনিট্রেট করতে পারে, বৃষ্টির থেকে আমাদের কি হবে? রাইট। তারপরে হচ্ছে যেমন এই যে এখনকার সেট যেগুলা, এগুলো কিন্তু স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট বলে। আপনারা দোকানে গেলে দেখবেন তারা খুব ভালো মার্কেটিং পলিসি সব ভালো মতো শিখে নিছে, বলবে আপনার সেটটা স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট মানে কি? মানে স্প্ল্যাশ করবে না, হ্যাঁ, ছিটা ফোটাতে কোনো ইমপ্যাক্ট করবে না, কিন্তু কন্টিনিউয়াসলি যদি আপনি কলার উপর রেখে দেন তাহলে ওটা রেজিস্ট করবে না। যাই হোক, তো যদি আমি একটা স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট বানাই, ক্যাপও বানাই, যেটা মানে এমনি কাদা কাদার ছিটা লাগলে ময়লা হবে না, ধরবে না, ওইটাকে তাহলে কি টেকনিক্যাল টেক্সটাইল বলতে পারবো না পারবো না? অবশ্যই ভালো। আচ্ছা, তাহলে ট্রেডিশনাল টেক্সটাইল আর টেকনিক্যাল টেক্সটাইলের মূল পার্থক্য ওই জায়গায় ধরতে পারছি। বাকিগুলো একটু মুখে মুখে রিক্যাপ করি। ট্রেডিশনাল টেক্সটাইল আর টেকনিক্যাল টেক্সটাইল কি মনে হয় সেম ফাইবার দিয়ে তৈরি? টেকনিক্যাল টেক্সটাইল কি দিয়ে তৈরি হতে পারে? আমি আরেকটু উদাহরণ, মানে আমি আরেকটু অপশন দিয়ে দিই। ধরুন ন্যাচারাল ফাইবার, ম্যানমেড ফাইবার। স্যার ম্যানমেড তো টেকনিক্যাল, ফাইবার ম্যানমেড ফাইবার কোন জায়গায়? টেকনিক্যাল। আচ্ছা, টেকনিক্যাল। ট্রেডিশনাল আর ন্যাচারাল দুটাই হচ্ছে ট্রেডিশনাল। আচ্ছা, তারপরে কি মনে হয় প্রোডাকশনের রেট বেশি হবে কোনটাতে? টেকনিক্যালি। প্রোডাকশনের রেট মানে হচ্ছে অনেক বেশি প্রোডিউস করতে পারবো আমি বেশি সময়। স্যার টেকনিক্যাল টেক্সটাইল আমি অল্প সময় বেশি তৈরি করতে পারবো।
ট্রেডিশনাল প্রোডাকশন হাই এখনো কে মনে করতেছি যে টেকনিক্যাল টেক্সটাইল তৈরি করতে আমি কম সময়ে বেশি তৈরি করতে পারবো? আচ্ছা ঠিক আছে। তারপর কস্টিং, প্রোডাকশন কস্ট কোনটাই বেশি হবে? টেকনিক্যাল টেক্সটাইল। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আমি যদি সেটআপ করতে চাই, যেমন ধরেন একটা গার্মেন্টস এর সেটআপ দিলাম, গার্মেন্টস এর এই যে আপনার নামটা কি জানো? শফিক। হ্যাঁ মিস্টার শফিক হচ্ছে রিয়েল এটা কি আয়াক্স এর জার্সি পরে আছেন নাকি? হ্যাঁ আয়াক্স এর এই জার্সিটা তৈরি করতে কয়টা মেশিন লাগছে? আপনি তো মেশিন চালানোর ট্রেনিং আছে, আপনি মেশিন নিয়ে আপনার আইডিয়া আছে বলছিলেন না যে কোর্স ছিল? এখানে ছিলাম না, কোর্স তো করছো। হ্যাঁ তো এই ইয়েতে আয়াক্স এর এই জার্সিটাই কয়টা মেশিন লাগছে? চেন স্টেজ চালা মেশিন ওভারলক আছে, চেন স্টেজ তারপর ওভারলক একদম শফিক সামনে চলে আসো। শফিক সামনে চলে আসো। ঘুরে দাও। হ্যাঁ চেন স্টিচ কোন জায়গায় আছে? সাইডে চেন যে সোজাটা এটা নাই, চেন চেন না এটা চেন স্টেজ বটমে এটা আরেকটা ব্যাপার কি আচ্ছা আমি বলতেছি আরেকটা ব্যাপার। আচ্ছা চেইন স্টিচ ছাড়া বাকিগুলো বলো। চেইন স্টিচের ডিবেটটা আমি ক্লিয়ার করতেছি। এমব্রয়ডারি আছে দুই পাশে, এমব্রয়ডারি আছে। হ্যাঁ তারপর আচ্ছা এমব্রয়ডারি নিয়ে একটা জিনিস শিখলাম। এই স্টারের যে এমব্রয়ডারিটা, এই এমব্রয়ডারিটার নাম কি? আমার কাছে স্যাম্পল আছে, স্যাম্পল আমি আরেকদিন এনে দেখাবো। তাতামি এমব্রয়ডারি, জাপানি মানে এটা মেশিনে, ফুল মেশিনে করা আর কি। আচ্ছা ওটা তো শুধু স্টারই করে। স্টারে বলতে কি ওটা স্পেসিফিক একটা প্যাটার্ন আছে, ওটা দেখলে বুঝতে পারবেন যে যেমন ধরেন এটা হচ্ছে আপনার পিসটা, এটা এমব্রয়ডারি করা হবে, এটা এইভাবে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেইনটেইন করে এমব্রয়ডারিটা হয়। আচ্ছা পুরাতন ডিবেটে আসি, পুরাতন ডিবেট মধ্যে পুরাতন ডিসকাশনে আসি। আর কি কি মেশিন লাগছে? চেইন স্টিচ বাদ, হ্যাঁ এমব্রয়ডারি বলছেন, তারপর লক স্টিচ। হ্যাঁ ওটার ফুল নাম কি? মানে মেশিনটা শুধু লক স্টিচ মেশিন বলেন? লক স্টিচের ভিতরে তো ইয়ে আছে, সিঙ্গেল নিডল, ডাবল প্লেন মেশিন, ওটা আবার সিঙ্গেল নিডল আছে, ডাবল নিডল আছে। এটা তুমি সেলাইটা দেখো, সিঙ্গেল না ডাবল, সেলাই তো বুঝতে পারবে কয়টা নিডল। মূলত ওনার এখানে যে এই রিবনগুলো এসে আরেকটু কমপ্লেক্স হয়ে গেছে জিনিসটা। এই যে যেমন এটা হচ্ছে ডাবল নিডল চেইন লক স্টিচ। পিছনের সেলাইটা উল্টাই দেখলে তখন বোঝা যায়, কারণ এখানে দুটো সেলাই গেছে, এই টপ স্টিচ যেগুলো আর কি। আচ্ছা আমি করে দূর করে দিই, কনফিউশন দূর করে আমি বলি। মূলত ইনস্টলেশন কস্ট নিয়ে কথা বলতেছিলাম যে ট্রেডিশনাল টেক্সটাইলের ইনস্টলেশন কস্ট আর টেকনিক্যাল টেক্সটাইলের ইনস্টলেশন কস্ট, ওখান থেকে ডিবেটটা শুরু হয়েছিল। তারপর আমি বললাম যে ওনার এই জার্সিটা তৈরি করতে কয়টা মেশিন লাগে। জার্সিটা তৈরি করতে মূলত এখানে আমার দেখাতে এমব্রয়ডারি যদি সাইডে রাখি, শুধু যদি প্রোডাকশন ফ্লোরের কথা বলি তাহলে চারটা মেশিন লাগছে। চারটা কি কি? লক স্টিচ সংক্ষেপে লিখতেছি, তার ভিতর একটা হচ্ছে সিঙ্গেল নিডল, একটা হচ্ছে ডাবল নিডল, ঠিক আছে? তারপর হচ্ছে ওভারলক। ওভারলক কোন জায়গায় লাগছে? সাইড সিম, স্লিভ অ্যাটাচ, শোল্ডার জয়েন্ট, ঠিক আছে? মূলত গেঞ্জির ম্যাক্সিমাম সেলাইগুলো ওভারলক দিয়ে গেল। এবার যেটা আপনি চেইন স্টিচ বললেন, এটা মূলত ফ্ল্যাট লক, ইন্ডাস্ট্রিতে ফ্ল্যাট লক আর কি, ফ্ল্যাট লক নামে চলে। তো ফ্ল্যাট লকের একটা মানে চেইন স্টিচ হচ্ছে, আপনারা সবাই ছাত্র এখানে, আপনারা সবাই ছাত্র আইইউএস এর, কেউ সিএসসি ছাত্র, কেউ টেক্সটাইলের ছাত্র, কেউ ত্রিপলি ছাত্র, কেউ ইংলিশের, কেউ বিবিএ। তো এই চেইন স্টিচের ভিতরে স্পেসিফিক হচ্ছে একটা আছে ফ্ল্যাট লক, আবার কানজাই যেটা ওটাও এক ধরনের চেইন স্টিচ। তো ওটা হচ্ছে মাল্টি নিডল চেইন স্টিচ। কানজাই যেটা, কানজাই আপনারা দেখছেন না? আপনাদেরকে দেখাইছে, আপনারা 20 সালে ক্লাস করছেন না? ও 12 ব্যাচ এখনো 20 সালে হ্যাঁ কানজাই হচ্ছে স্পেশাল পারফরম্যান্স মেশিন, ওটা সব জায়গায় নাই। তাহলে আমি চারটা মেশিন বললাম, সিঙ্গেল নিডল লক স্টিচ, ডাবল নিডল লক স্টিচ, ওভারলক, ফ্ল্যাট লক। এই চারটা মেশিন থাকলে এই সেটআপ দিয়ে দেওয়া পসিবল। তার ভিতর ডাবল নিডল লক স্টিচের সেলাই যদি আমি বাদ দিই তাহলে তিনটা মেশিনে হয়ে যায়। তার ভিতরে যদি আমি ফ্ল্যাট, আচ্ছা আরেকটা কথা, ফ্ল্যাট লকটা কোন জায়গায়? নিচে টেপটা জানেন
এটা গ্যাপ জোন বলতে কোন জায়গা? এইটা হচ্ছে ফ্ল্যাট লক। বটম হেমিং যে জায়গায় করে এটা কি জন্য ফ্ল্যাট লক? এটার পিছনে দেখেন চেইন, পিছনের অ্যাপিয়ারেন্সটা চেইন আর সামনে হচ্ছে প্লেট সিঙ্গেল নিডল। এখানে সামনে হচ্ছে এরকম যাবে আর পিছনে চেইন ফরমেশন করে করে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আপনার ট্র্যাডিশনাল টেক্সটাইলের সেটআপ। জাস্ট ওই 4টা মেশিন থাকলে আপনি একটা একটা করে প্রোডাক্ট তৈরি করতে পারতেছেন। ও মেহেদির টি-শার্টটাও তো এক্সাম্পল হিসেবে দেখানো যায়, আরো সিম্পল আর কি। ওইটাতে ওই ডাবল নিডল চেইন লক স্টিচটা ছিল না। আর ট্র্যাডিশনাল আর টেকনিক্যাল টেক্সটাইলে আপনার র ম্যাটেরিয়ালের জন্যই তো অনেক রকম কাজ আছে। আপনার জাস্ট যদি রেইনবো বলতেছি রেইন ক্লথ বা হচ্ছে ওটাকে কি বলে, রেইন ক্লথই তো বলে, রেইনকোট আর আমব্রেলা ফ্যাব্রিক, এগুলোতে তো আপনার আলাদা কোটিং দিতে বা আলাদা ল্যামিনেশন করতে একটা কষ্ট চলে যাবে। আমরা কোটিং ল্যামিনেশন এগুলো নিয়ে সামনে পড়বো। কোটিং এর প্রকারভেদ কয় রকম আছে, ল্যামিনেশন কয় প্রকার আছে, ওখানে রেজিন দিয়ে কোটিং করা যায়, ড্রাই ডট কোটিং করা যায়, তারপরে ফিল্ম কোটিং করা যায়, অনেক পদ্ধতি প্রকারভেদ আছে। তো ওগুলা কি আমি নরমাল সেটআপে করতে পারবো? ওটার জন্য আমার আলাদা সেটআপ লাগবে না? তাহলে ইনস্টলেশন কস্ট কোন জায়গায় বেশি? আমি যদি এই স্লাইডটা ফাঁকা অবস্থায় আপনাদেরকে দিই, তারপরে যদি আমি পরীক্ষায় দিই ট্র্যাডিশনাল টেক্সটাইল আর টেকনিক্যাল টেক্সটাইলের পার্থক্য পারা যাবে নাকি যাবে না? আমি প্রোভাইড করে দিব, সমস্যা নাই। কিন্তু এগুলা প্র্যাকটিক্যালি পরীক্ষার হলে যদি আপনি প্র্যাকটিক্যালি বসে মানে চিন্তা করেন, আনসারগুলো অটোমেটিক চলে আসবে। আর কি মনে হয় এই কোশ্চেনটার ইম্পর্টেন্স কেমন আসছে না আসে নাই? এই ডিফারেন্স টাইপের কোশ্চেন, তারপরে হচ্ছে এক্সাম্পল, টাইপস, এগুলো সব সময় ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা স্লাইড কিন্তু লাগে না। কেউ কি লিখে ফেলছে অলরেডি নাকি? না, কেউ কিছু লেখা নাই, কেউ কিছু শোনাও নাই। তো পুরো এলাকাটা দেখো হাসি আসলো কেন? সব সময় হাসি বেশি মানুষ। আচ্ছা আব্দুল কাদের, ক্লথটেক এক্সাম্পল কি হলো? কথা কোন জায়গা থেকে কোথায় গেল? আমব্রেলা, রেইনকোট। তারপর জিওটেক, হোমটেক। জিওটেকের এক্সাম্পল করুন। জিওটেক বলতে আমরা যে গাছ লাগাই আর কি, তাতে যে নদীর যে পার ভাঙানোর জন্য ওইটা ইউজ হয় জিওটেক ব্যাগগুলো আর কি। তারপর হোমটেক, সোফা, হোমটেক। এটা আমাদের যে ঘরে যে আলগা বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো আছে, জিনিসটা ঠিক আছে। সোফা, সোফা তো ওটা হোমটেক বলা যায়। সোফার কভার, বালিশের কভার, পর্দা, ইন্ডেন্টিং। আচ্ছা তারপর ইন্ডোটেক। এক্সাম্পল কি হবে? সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে, কমন এক্সাম্পল বলছিলাম কনভেয়ার বেল্ট। ইন্ডাস্ট্রিতে যে সমস্ত জায়গাগুলো কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট চিনছেন? গ্যারেজে বেল্টগুলো লাগানো হয়, যে বেল্ট আপনাকে জাস্ট ফুড ইন্ডাস্ট্রি স্পিন দেখুন যে গ্যারেজে বেল্টগুলো লাগায় না, হ্যাঁ ওইগুলো। ওই তো মানে যে কোনো জায়গায় বেল্ট মানে কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট। আর ওই ফুড ইন্ডাস্ট্রিতে এই যে একটা খাবার কৌটা যে আসতেছে ক্যানিং হয়ে, কনভেয়ার বেল্ট দিয়ে আসে না? হ্যাঁ, ওগুলো সব জায়গায় ওইটার নামটা একই, কনভেয়ার বেল্ট। ওকে, মেডটেকের একটা আনকনভেনশনাল উদাহরণ দেখো, যেটা খালি মাথায় স্যার ওই হসপিটালে যে গস কাপড়টা ওগুলো ইউজ করা, ঠিক আছে। আমি আনকনভেনশনাল উদাহরণ যেটা চাইছি, অড একটা উদাহরণ ছবি দেখছিলাম আগের ক্লাসে। স্যার অপারেশনের ক্ষেত্রে এক ধরনের থ্রেড ইউজ করা, অপারেশন সুচার, ওইটাও ওই থ্রেড। হ্যাঁ ওইটাও মেডটেক। আমি পার্টিকুলারলি একটা খুঁজতেছি। মেডটেক, মেডটেক কৃত্রিম লিভার কি? কোটি না, এর কি জানি কয়টা রে? আচ্ছা ছবি দেখালে তারপর মনে পড়বে, আপনাদের মনে হচ্ছে না। মাস্ক, আনকনভেনশনাল মাস্ক, তো এগুলো তো সব জানা, এগুলো তো মাথায় আসতেছে। মেডটেক, যেটা ছবি না দেখলে কেউ বিশ্বাস করবে না আর কি। না ওই আছে তো যে রেটিনা, আর্টিফিশিয়াল টেন্ডন, আর্টিফিশিয়াল ইয়াগুলা, আর্টিফিশিয়াল কি? টেন্ডন, আর্টিফিশিয়াল রেটিনা, আর্টিফিশিয়াল হচ্ছে যে কোন ম্যারো, ছবি ছিল স্কিনের, আর্টিফিশিয়াল স্কিন, আর্টিফিশিয়াল স্কিন, তারপর আর্টিফিশিয়াল ইয়াগুলা যে বাকিগুলো অ্যানিমেশন ছিল, ওগুলোর অ্যাকচুয়াল ছবি ছিল না। আচ্ছা তাও মোবাইল টেক, মোবাইল টেকের এক্সাম্পল দাও। এক্সাম্পল তো একটু আপনি দিয়ে দিলেন, কোনটা? এই যে মোবাইল। না না, এই মোবাইল টেক হচ্ছে মোবাইল টেকে কাপড় মানে ফ্যাব্রিকের অ্যাপ্লিকেশনটা, মোবাইল টেকে
সিট সাইকেলের টায়ার সাইকেলের না সব রকমের টায়ার সব রকম টায়ার সব রকম টায়ার গাড়ির সিটের কভার সিট বেল্ট হ্যাঁ এটা দিয়ে তারপর আরো ড্যাশবোর্ডের যে কভারগুলো তারপর নিচের যে ম্যাট্রেস ম্যাট আচ্ছা ওকোটেক ওকোটেক হচ্ছে ইকোটেক আর কি 100% এটা আমাদের জিওটেকের সাথে মিল আছে যেটা গাছগুলোর উপরে দেওয়া এটা অপোটেকটা মানে কি বলা যায় ওটা হচ্ছে জিওটেক মাল্চিং কাজ মাল্চিং ম্যাট মাল্চিং ম্যাট এগ্রোটেকে পাবেন ছবি তো দেখাবো এখন স্যার ব্যাকটেক ব্যাকটেক তো সবাই ব্যাগ যেগুলা বা ওই যে পেঁয়াজ আনাজের বস্তাগুলোতে ছবি ছিল এখানে প্লাস্টিকের বস্তা প্রোটেক্ট ওই যে বললেন প্রোটেক্ট মিলিটারি ফায়ার সার্ভিসের অ্যাস্ট্রোনট সুট স্পোর্টেক হ্যাঁ স্পোর্ট জার্সি প্যারাশুট জ্যাকেট প্যারাশুট হিট শিল্ড আচ্ছা এই যে অ্যাগ্রোটেক এখানে হচ্ছে ওই যে ওটা মাছ ম্যাট আর এটা হচ্ছে যে অ্যান্টি হেলমেট নাকি তারপর ওটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যার আর্কিটেকচার এটা হচ্ছে ক্যানোপি এখানে বেশি সময় নষ্ট করবো না এটা আজকে থার্ড ডে চলতেছে অলরেডি একবার করে দেখে নাও আর্টিফিশিয়াল স্কিন বাকিগুলা তো অ্যানিমেশন ছিল ওটা অ্যাকচুয়াল প্রোডাক্টেরই ছবি ছিল মোবাইল থেকে যে কার সিট যে তারপরে কি বলে এয়ারব্যাগ তারপরে সিট বেল্ট নিচে ওইটা হচ্ছে ওই যে তার বডি কভার না সরি এটা হচ্ছে ম্যাডাম টায়ার কট ফেব্রিক ইকোটেক ফিল্ট্রেশন তারপর ল্যান্ডফিল টেক্সটাইল যে বললাম না জিওটেকের সাথে কিছু মিল আছে তারপরে যে সয়েল সিল ড্রেনেজ সিস্টেমের উপরে যেটা থাকে ওই যে বলছিলাম যাতে দুর্গন্ধটা যাতে চেপে রাখে বাতাসটা ঠিকই পাস করবে ওখানে জমতে পারবে না হয় ওখানে বিস্ফোরণ হতে পারে এগুলো বলছিলাম ইয়ের মতো আগ্নেয়গিরির মতো ব্যাগটাকে এই যে পেঁয়াজের বস্তার ছবি প্রোটেক্ট এই যে বুলেট প্রুফ ভেস্ট তারপর হচ্ছে এমটি স্যুট ফায়ার ফাইটার স্যুট আর এটা হচ্ছে ওই যে কি বলে জানো কেমিক্যাল প্রোডাকশন স্যুট বা এটার একটা নাম আছে হ্যাজম্যাট স্যুট রেডিয়েশন স্যুট বা হাজমাত হ্যাঁ রেডিয়েশন স্যুট বলে এখানে হচ্ছে স্লিপিং ব্যাগ আছে সেল ক্লথ হচ্ছে ওই যারা সেলিং করে একটা কম্পিটিটিভ ইভেন্ট আছে দেখছেন জাস্ট ঢেউর উপর দিয়ে তারা সার্ফিং করে আর কি সেই সেলিং বা সার্ফিং এর বোটের যে এটা পালটা ওটা তো পাল সেলটা পালের ইয়া হ্যাঁ ওটাও স্পোর্টে একই না কারণ এটা স্পোর্টস ইভেন্টে হ্যাঁ ওই তো স্পোর্টিং ইভেন্টে ইউজ হচ্ছে জিনিসটা অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে ওটার নাম আপনাদেরকে তো আমি বললাম যে আপনি বললেন না যে মাল্চ ম্যাটের বদলে আপনারা হচ্ছে খড় ইউজ করেন আপনাদের গ্রামে তো ওইটার একটা নামকরণ করে ওটা বাজারে আনতে হবে আনলে তারপর ওটা বিজনেস শুরু হয়ে যাবে ওই জায়গায় সেলটিকের যে ফ্যাব্রিক আছে ওটা দিয়ে কিন্তু তাবু করা যায় তাই হ্যাঁ করা যায় আচ্ছা প্রবলেম হচ্ছে এগুলো সব এইটা পুরো একটা স্লাইড বড় একটা স্লাইড এই যে এখানে তিনটা ইয়ে ছিল লাইটস আর নিচে পাইতাছি না পোর্টালে পাবেন স্লাইড ক্লাস শেষে দিয়ে আচ্ছা দেখেন এগুলা কি কটন আপনার যে আমরা যে মাস্ক ইউজ করতেছি ওখানে কি মনে হয় কটন ভিসকস আছে না যেটা নিম্ন গ্রেডের লো গ্রেডের কটন সেটা থেকে ভিসকস একটা রিজেনারেটেড ফাইবার এই রিজেনারেটেড ফাইবারটা কোন জায়গা থেকে আসে ভিসকসটা রেয়ন ভিসকস এগুলো কোন জায়গা থেকে আসে কটনকে প্রসেসিং করেই কিন্তু আমরা ভিসকস রেয়ন এগুলো পাই অ্যাক্রিলিক ম্যানমেড ফাইবার এগুলো পড়েন নেই আচ্ছা তারপর উল কিন্তু হচ্ছে ওই যে এক্সট্রিম ওয়েদারের যে ফ্যাব্রিকগুলো ক্লথিংগুলো এক্সট্রিম ওয়েদারে পরার জন্য সেটা প্রোটেক্টের ভেতরে পড়ে তো ওখানে কিন্তু উল ইউজ করা হয় আর সিল্ক কিন্তু লাস্টার দেয় আপনাকে তো যে জায়গায় আপনার লাস্টার দরকার
এটা হইতে পারে ক্লথ টেকে হইতে পারে, আবার এটা হইতে পারে স্পোর্ট টেকে, সেখানে সিল্ক ব্যবহার করা লাগতেই পারে। মানে আমি एग्जांपल দিছি ঠিক আছে, কিন্তু তার মানে তো এই না যে ন্যাচারাল ফাইবার একদমই ইউজ হয় না। ইয়া স্যার সিল্ক কন্ডাক্টিভ না, সিল্ক ইলেকট্রিক কন্ডাক্টিভ না, ন্যাচারাল ফাইবার সরাসরি কন্ডাক্টিভ না। सिल्क के डबल स्मेल আমার নলেজ অনুযায়ী কন্ডাক্টিভ না। কন্ডাক্টিভ করা যাইতে পারে, আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে যদি সিলভার ন্যানো পার্টিকেল দিয়ে ট্রিটমেন্ট করেন বা পলিঅ্যানিলিন দিয়ে ট্রিটমেন্ট করেন, আমার প্রজেক্টে ছিল সেটা পলিঅ্যানিলিন আর সিলভার ন্যানো পার্টিকেল, এগুলো দিয়ে ট্রিট করলে কন্ডাক্টিভিটি আনতে পারবেন না। ন্যানো পার্টিকেল অ্যাপ্লাই করতেছে কি আপনি ইলেক্ট্রোম্যাগনেটিক টাইপের? ইলেক্ট্রোম্যাগনেটিক না, আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট এগুলো এই নিয়ে প্রচুর কাজ আছে। সিলভার ন্যানো পার্টিকেল সাধারণ ধারণা আপনি হচ্ছে লবণ দিয়ে করে মানে সিলভার নাইট্রেটকে বিশ্লেষণ করলে মানে সংশ্লেষণ আর কি, এই যে ইমিটেশনের গয়না বানানোর মতো প্রসেস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমিটেশনের গয়না বানানোর মতো প্রসেস বলতে ওটা গ্যালভানাইজিং বলতেছে, যে ওটা গলায় ওই চামচটার উপরে বা ওই অর্নামেন্টের উপরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে একটু একদিকে চিন্তা করলে সিম্পল, একদিকে চিন্তা করলে কমপ্লেক্স। মানে জাস্ট একটা বুঝাতে গেলে এটা সুতা হিসাবে হ্যাঁ ওইরকমই, যে আপনার ফ্যাব্রিকটা এই যে একটা বিকারের ভিতর ফ্যাব্রিকটা দিলেন, এই যে এখানে ফ্যাব্রিকটা দিলেন, সেই ফ্যাব্রিকের উপর আপনি হচ্ছে এটা করলেন সিলভার ন্যানো সিলভার নাইট্রেট সিনথেসিস সংশ্লেষণ আর কি, সিনথেসিস বিক্রিয়া করলে সিলভার নাইট্রেটটা ভেঙে সিলভার পজিটিভ আয়ন আর নাইট্রেট নেগেটিভ আয়ন হয়ে যাবে। তারপর ওই সিলভারটা ফ্যাব্রিকের উপর আস্তরণ করলে তারপর ওটা কন্ডাক্টিভ হয়ে যাবে। আমি আমার ল্যাপটপ থাকলে দেখাতে পারতাম যে রেজাল্ট পাইছিলাম। আচ্ছা, সিল্ক তো বললাম, ক্লথটেক আর স্পোর্টটেক এসব জায়গায় ইউজ হয়। তারপর ফ্লাক্স, জুট, হেম্প, রেমি এগুলোও ব্যবহার হয়, কিন্তু এগুলো এক্সাক্ট অ্যাপ্লিকেশন এখানে কি লেখা আছে? ও এই যে ফ্লাক্স, জুট, হেম্প, রেমি এগুলোর মূল অ্যাপ্লিকেশন কোন জায়গায় কেউ গেস করুন তো? টেকনিক্যাল টেক্সটাইলে ফ্লাক্স, জুট, হেম্প, রেমি এগুলো কিন্তু সবই ওই যে লং স্টেবল ফাইবার, শর্ট স্টেবল, লং স্টেবল মনে আছে? জি এগুলো হচ্ছে ওই যে কাণ্ড থেকে, বাল্ব থেকে পাওয়া। সবার আগে স্যার দড়ি, রশি বস্তা মানে যে ক্লাইম্বিং এর যে দড়িগুলো ন্যাচারালি বানাতে গেলে জুট, হেম্প, রেমি, ফ্লাক্স এগুলো দিয়ে করা খুবই সহজ। আচ্ছা, এটা হইলো আপনাদের যে 12টা দেখাইলাম, জাহাজের ওই 12টা কি মনে আছে? যেমন হচ্ছে 12টা আমি বলি, প্যাকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। প্যাকিং এর ওই যে ওই আপনার দড়ি থেকে এই কনসেপ্ট আসলে প্যাকিং এ অবশ্যই ইউজ করা যেতে পারে লং স্টেবল ফাইবার। তারপর প্যাকটেকে ব্যবহার হয়। তারপর আপনি যেটা বললেন হচ্ছে ওই ক্লাইম্বিং এ, ওটা স্পোর্ট থেকে ফেলে দিলাম, জিনিসটাকে ফেলে দিলাম। হ্যাঁ, তারপর ক্রিকেট হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস, জিও ব্যাগ ইউজ করা যাবে না জিও ব্যাগ, জিওটেক, পাটের ব্যাগ, জিওটেকে ইউজ হচ্ছে। এগ্রোটিক, জিওটেকের সাথে আরেকটা মিল আছে, আর অ্যাগ্রোটিক হ্যাঁ অ্যাগ্রোটেকও ব্যবহার করা যাবে। আর জিওটেক সাথে আরেকটা কি ছিল, ওই যে ইকোটেক বা ওকোটেক, ওখানে ব্যবহার করা যাবে। আচ্ছা হইলো। তারপর দেখেন সিনথেটিক ফাইবারের নামগুলো পড়েন, অ্যাসিটেট আছে, রেয়ন আছে, নাইলন আছে, পলিস্টার আছে, অ্যাক্রিলিক আছে, পলিওলেফিন আছে, পলিল্যাকটিক অ্যাসিড আছে, মোড অ্যাক্রিলিক আছে। আর এছাড়া হাই পারফরম্যান্স কিছু ফাইবার আছে। এই হাই পারফরম্যান্স ফাইবারের ইন্ডাস্ট্রিটা হচ্ছে এখন ছোট, কিন্তু ওটা খুবই প্রফিটেবল এবং ওটা খুবই এক্সক্লুসিভ একটা ইন্ডাস্ট্রি। ওই ইন্ডাস্ট্রিতে মানে ওইসব জায়গায় যেসব এগুলোর যে এগুলো সেটআপগুলো বা এগুলোর যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো, যেমন কেভলার আর নোমেক্স, এর কিন্তু নাম শুনছেন মনে হয়? কেবলার আর নোমেক্স, নোমেক্সের নাম মনে হয় ঠিক করে শুনি নাই, কেবলারের নাম তো শুনি। কোন জায়গায় শুনছেন? কেভলারের অ্যাপ্লিকেশন কোন জায়গায়? ওই যে বুলেট প্রুফ, ওই নোমেক্সও ওই সেম জায়গাতে সিমিলার অ্যাপ্লিকেশন। পলি প্যারাফিনাইলিন,
মামা দেখেছি এটা হচ্ছে পলিপ্যারাফিনাইলিন টেরিফ্যালামাইড polyphenolate THALATE এটা হচ্ছে পলিস্টার আসে এখান থেকে পলিফেনেলেট যেটা প্যাকেজিং হয় এটা একটা হাই পারফরম্যান্স ফাইবার, এটা কোনো বাণিজ্যিক নাম আছে এখন মনে আসছে না। আচ্ছা, তো যেগুলো বলতেছিলাম এই যে কি সারান, ভিনালন, ভিনিয়ন, স্যান্ডেক্স, মোডাল, সালফার, তোয়ারন, কেভলার, নোমেক্স, পিভিআই হচ্ছে পলিবেনজো যা বলে এখন আমার মনে আসছে না, পলিবেনজো সামথিং, অনেক কমপ্লেক্স একটা কেমিক্যাল স্ট্রাকচার। তারপর হচ্ছে লিওসেল এটা বানানো হয়েছে LY, M5, জাইলন, ডাইনিমা বা স্পেকট্রা, ভেক্টর গ্লাস ফাইবার, M5 এটা কি স্যার? M5 এগুলো এখানে যেগুলো নাম দেখতেছেন সবই কিন্তু বাণিজ্যিক নাম। M5 ওটা বাণিজ্যিক একটা নাম, ওটা কোনো সরাসরি কোনো কেমিক্যালের নাম না। এই যে আমরা যেগুলো লিখছি বাণিজ্যিক নাম, বা এই যে পলিপ্যাথেলেট টেরাপ্যাথিলিন, এটা হচ্ছে কেমিক্যাল নেম, এটারও বাণিজ্যিক নাম আছে। আর এই যে PBO যেটা PBI, এটা কিন্তু কেমিক্যাল নেম, পলিবেনজো সামথিং। তারপর আরেকটা আছে PBO, ওইটাও কিন্তু কেমিক্যাল নেম। আর M5 টা হচ্ছে মানে বিজনেস নেম, ওটা মানে মার্কেট হচ্ছে বাজারজাতকরণের নাম ওটা। আচ্ছা, এগুলো ছবি আছে, এই যে ছবিগুলো দেখেন। ভিসকস হচ্ছে কটনের রিজেনারেটেড ভার্সন। তারপর হচ্ছে গ্লাস ফাইবার কিন্তু ওই যে আমার সেদিন ক্লাসে আপনারা বলতেছিলেন এই যে অপটিক্যাল ফাইবার হচ্ছে গ্লাস ফাইবার। আবার অ্যাক্রিলিক, ভিসকস, মিল্ক এটা কি জানেন? এটা হচ্ছে ক্যাসাইন ফাইবার। দুধ হচ্ছে জাল দিয়ে দুধের স্বর থেকে ফাইবার বের করা যায়। ক্যাসাইন ফাইবার খুবই দামি একটা ফাইবার, আর এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার বলা যায় না, এটা হচ্ছে দামি কিন্তু ওয়াই দুধ থেকে তৈরি কাজে লাগে। এই যে লাক্সারিয়াস ড্রেস হলিউড সেলিব্রিটিরা পরে স্পেশাল ইভেন্টে অস্কার পাতলা না, পাতলা না, ওটা তো ফাইবার। পাতলা বলতে পাতলা পড়াতে না করে ভালো, যেহেতু যেভাবে বলতেছে। কিন্তু এটা হচ্ছে ওই যে আভিজাত্যটা দেখানোর জন্য যে আমি কত এক্সক্লুসিভ, কত নিজের কাপড় পরি এক্সক্লুসিভনেসটা দেখানোর জন্য। মানে 1000 কেজি দুধ আপনার জাল দিয়ে তারপর হয়তো আপনি একটা ড্রেসের ফ্যাব্রিক পাবেন, মানে প্রচন্ড কস্টলি। আর এটা ন্যাচারাল ফাইবার বলা যায় না, এটা রিজেনারেটেড, কারণ এটা আমি ন্যাচারাল সোর্স থেকে প্রসেসিং করে পাচ্ছি। পরে হচ্ছে মেটাল ফাইবার, তারপরে যে পলিথিলিন তো হচ্ছে পলিথিন আর কি, যেটাকে পলিথিন বলে। পরে এর নিচে হলো পাশেরটা পলিয়েস্টার। তারপর নাইলন, কার্বন ফাইবার কিন্তু স্টিলের চাইতে মানে অনেক বেশি শক্তিশালী, কিন্তু স্টিলের চেয়ে অনেক বেশি পাতলা, হালকা আর কি। তো এই জন্য কার্বন ফাইবার এখন আস্তে আস্তে সব জায়গায় মিলিটারি টেক্সটাইলে প্রেফারেন্স ওদের কাছে, ওরা এটাকে প্রেফার করে কার্বন ফাইবারকে, স্পেশালি মিলিটারি অ্যাপারেল তৈরি করার জন্য। অ্যাপারেল তাছাড়া হচ্ছে ইয়াগুলো যে হ্যাঁ, তারপর কি বলে, হ্যাঁ যে মানে ভেহিকল যেগুলো আছে মিলিটারি ভেহিকল, সেগুলোর জন্য কার্বন ফাইবার বেশি ইউজ করা হয়। শুধু মিলিটারি না, এমনিতে নরমাল গুলো কার্বন ফাইবার বা হচ্ছে কার্বনের যে কম্পোজিট গুলো আছে, হ্যাঁ কার্বন পলিপ্রোপিলিন। আচ্ছা, ফাইবার ইউজ ইন টেকনিক্যাল টেক্সটাইল, এটা দেখলে বুঝবেন। রেগুলার ফাইবার হচ্ছে 69%। রেগুলার ফাইবারের ভিতর কি পলিস্টার, তারপর পলিথিলিন, নাইলন, এগুলো কিন্তু রেগুলার ফাইবার সব। তারপর হচ্ছে হাই টেনাসিটি ফাইবার আর হাই পারফরম্যান্স ফাইবার। এই দুইটা হচ্ছে যত রকমের যে স্পেশাল ফাইবারগুলো দেখলেন, এগুলো হাই টেনাসিটি আর হাই পারফরম্যান্সের পড়ছে। হাই টেনাসিটি বলতে কি বোঝে? টেনাসিটি কি পড়ছেন টেক্সটাইল ফিজিক্সে? টেনাসিটি টেনাসিটি ওয়ার্ডটা আসছে টেনজাইল স্পিড থেকে। স্যার স্লাইড গুলো ইয়াতে
স্লাইড আছে না, স্লাইড রবিবারের ভিতর পেয়ে যাবে, ERP-তে রবিবারের ভিতর আপলোড হয়ে যাবে। টেনসাইল স্ট্রেংথ টানলে যতখানি সহ্য করতে পারে ওইটাই টেনাসিটি। তো হাই টেনাসিটি ফাইবার বলতে এগুলো বোঝাচ্ছে যাদের স্ট্রেংথ নরমাল ফাইবারের থেকে অনেক বেশি। ওটা কি টেনশন কমাতে না? না, টেনশন মানে হচ্ছে টানা। আর টেনাসিটি টেনশন ঠিক আছে, মানে ওটা ছিড়বে না। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে বাঙালি আর বাংলাদেশির ভিতর পার্থক্য। বাঙালি আর বাংলাদেশির পার্থক্য জানেন? এটার কোনো ডেফিনিশন নাই স্যার, যে জানে সে জানে, যে জানে না সে জানে না। না, যেহেতু জিনিসটা টেনশনের সাথে উনি টেনাসিটি মিলাচ্ছে, আমি এখানে বলি আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে 3 জেলা, ওখানকার যে আদিবাসীরা আছে তারা কিন্তু গর্বিত, মানে নিজেরা গর্ব করেই বলে যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি না, ওরা আলাদা জাতিসত্তার লোক আর কি। আরো মজার বিষয় বলি, এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে কথাটা, যদিও আমি নিজেও চিটাগের লোক, কিন্তু চিটাগং আর সিলেট সেখানকারও কিছু কিছু মানুষ আছে তারা নিজেরা গর্ব করে বলে যে আমরা আসলে ওই বঙ্গের অংশ না, আমরা হচ্ছে হরিকেলের অংশ। আগে আগে কত ভাগে ভাগ ছিল এই বঙ্গদেশটা পুরোপুরি মহাভারতের আমলে বা তারপরে পুন্ড্রনগর, তারপরে পুন্ড্রনগর ছিল হচ্ছে বগুড়া এরিয়াটা, তার নিচে ছিল রাজশাহী এরিয়াটা ছিল বরেন্দ্র, তারপরে তারও নিচে কুষ্টিয়া যশোর বা ওই এরিয়াগুলো, ওইটা তো মানে নদিয়া, তখন তো নদিয়া বলতো না, ওইটার আরেকটা নাম ছিল। তো এই চিটাগং সিলেট এগুলো কিন্তু হরিকেলে পড়ছিল। আর এই ঢাকার এরিয়াটা এটা হ্যাঁ সর্দ, ওইটাই মহাভারত আমল, ওইটা আরো যদি আপনারা চিন্তা করেন, অফ টপিক হয়ে যাচ্ছে জিনিসটা, সিলেটি ভাষা বা আর চাটগাঁয়া যে ভাষা, এই দুটো কি বাংলার সাথে ম্যাচ করে? সিলেটটা হচ্ছে আসামের ভাষার সাথে কিছুটা ম্যাচ করে, অসমীয়া ভাষার সাথে। আর চিটাগাংটা হচ্ছে রোহিঙ্গারা যে ভাষায় কথা বলে আর কি, তাদেরটা কিন্তু মানে চাটগাঁয়াটা ওখান থেকে বিকৃত হইতে হইতে এই পর্যায়ে আসছে। তাদের অরিজিনাল ভাষা হচ্ছে আরাকানের ভাষার সাথে ম্যাচ করে। তো এই হচ্ছে বাঙালি আর বাংলাদেশি বা টেনাসিটি আর টেনশনের পার্থক্য। টেনশনটা চেঞ্জ হইতে হইতে টেনাসিটিতে চলে আসছে এবং সে তার জাত থেকে অনেক দূরে চলে আসছে। এখন আর সেম মিনিং বোঝায় না টেনশন আর টেনাসিটি। টেনাসিটি হচ্ছে যে তার সে কতটুকু শক্তি এন্ডিওর করতে পারতেছে, সহ্য করতে পারতেছে। আর টেনশন হচ্ছে জাস্ট একটা কর্ম, একটা ক্রিয়া বা একটা টানা। ইয়ার্ন স্ট্রাকচার ইন টেকনিক্যাল টেক্সটাইল, আমরা এবার বিভিন্ন প্যারামিটার অনুযায়ী ইয়ার্ন স্ট্রাকচার কিরকম ভ্যারি করে সেগুলো সম্পর্কে পড়বো। এগুলো আপনারা পড়ছেন অলরেডি। এই যে অন দা বেসিস অফ কনস্ট্রাকশন। আচ্ছা, র ম্যাটেরিয়ালের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল স্টেপল ফাইবার ইয়ার্ন, সেগুলো আপনারা জানেন। সিনথেটিক ফিলামেন্ট ইয়ার্ন, সেগুলো আপনারা জানেন কিনা? পলিস্টার, পলিপ্রোপিলিন, এগুলো জানেন না? তারপর অন দা বেসিস অফ কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনের বেসিসেও আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 এ পড়ার কথা, যে মানে গঠনের ভিত্তিতে 5 প্রকার। একটা হচ্ছে কনভেনশনাল, যেটা হচ্ছে নরমাল ইয়ার্ন, যে 2 or more সিম্পল সিঙ্গেল ইয়ার্ন প্লাই করি বা টুইস্ট করি। হচ্ছে নোভেলটি ইয়ার্ন। নোভেলটি ইয়ার্ন কোনগুলো? ও এখানে স্পিনিং এর কেউ নাই মনে হয় না, 12 ব্যাচে স্পিনিং এর ছিল তো না, হয়তো আমি তো একবার ট্রেনিং এর আরেকটা গেলা কিছু ভালো করে 12 ব্যাচ ইয়ার্ন আছে না, যে নিজেই গ্লেজ করে, ওই যে জরি জরি দেয়া ইয়ার্ন, ওটার নামটা আমার এখন মাথায় আসছে না, ওটার
জিরো ইয়ার নাম শুনছেন? জিরো স্যার আমরা তো রুলেক্স ওইটা তো ইয়ার না। হ্যাঁ ঠিক আছে, এরকম সোনালিকা আছে লোরেক্স মনে হয় ওটা বাণিজ্যিক না। এটা গ্লিটার সোনালিকা আছে ওইটা কিভাবে করে জানেন? ওইটা কিন্তু ওই ইয়ার্ডের উপরেই কোটিং করে আলাদা করে, মানে ওটা অনেক দামি হয়ে যায় আর কি, কারণ ওটা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা অনেক কস্টলি একটা প্রসেস হয়। তো এরকম স্লাভিয়ান তো চিনছেন? হ্যাঁ, যেটা হচ্ছে রেগুলার নেমস, ইরেগুলার নেমস না। আমি নেমসে ইচ্ছা করে দিচ্ছি স্লাভিয়ান। এগুলো হচ্ছে নোভেলটি জ্ঞান, যে আমি ইচ্ছা করে আমি ওটাকে ফ্যান্সি বানাচ্ছি। নোভেলটি জ্ঞানকে ফ্যান্সি ইয়ার্ন বলে। তারপরে হচ্ছে মেটালিক ইয়ার্ন। মেটালিক ইয়ার্ন হচ্ছে মনোফিলামেন্ট ইয়ার্ন আর হচ্ছে এমনি মনোফিলামেন্ট মাল্টিফিলামেন্ট, এই দুটোর পার্থক্য বলতে পারবেন? মনোফিলামেন্টে একটাই স্ট্র্যান্ডস অফ ফাইবার থাকে, Right. মাল্টিফিলামেন্টে একাধিক থাকতে পারে। আচ্ছা আচ্ছা, কটন আর পলিস্টার এই দুটোর ভিতর কোনটাকে আমি চাইলে মনোফিলামেন্ট রাখতে পারবো আর কোনটাকে পারবো না? পলিস্টারকে রাখতে পারবো। পলিস্টারকে রাখতে পারবো, মনোফিলামেন্ট ঠিক আছে। এই জন্য পলিস্টার ইয়ার্ন আপনারা স্পেশালি মার্চেন্ডাইজিং এ যারা আছেন, অর্ডার দেওয়ার সময় দুই রকম অর্ডার দেওয়া যায়। একটা হচ্ছে বাল্ক পলিস্টার আর একটা হচ্ছে স্পান পলিস্টার মনে হয়। ফেব্রিক নিয়ে কাজ করে না স্যার, ফেব্রিক নিয়ে আমরা লিখে পাই নাই। না, ফেব্রিক নিতে ইয়ার্ন মানে সুইং থ্রেড অর্ডার দেওয়ার সময় দুই রকম করা যায়। যেটা হচ্ছে বাল্ক পলিস্টার বলে, ওটা হচ্ছে একটা ফিলামেন্ট, মনোফিলামেন্ট। আর অন্যটা যেটা হচ্ছে স্পান পলিস্টার, সেটা হচ্ছে মানে ওই শর্ট স্টেবল স্পিনিং এর মাধ্যমে তৈরি করা পলিস্টার ইয়ার্ন আর কি। বুঝতে পারছেন? যেখানে একাধিক ফিলামেন্ট দুই রকম সুতা আছে, একটা সুইং সুতা আর একটা হচ্ছে এমব্রয়ডারি সুতা। এবার যাই দেখতে হবে কেন দুইটা পার্থক্য। না, এটা হচ্ছে পুরো আলাদা সুইং আমাদের থ্রেড আলাদা মানে ফ্যাক্টরিতে দুই রকম সুতা আমি দেখছি। না, এমব্রয়ডারি ওখানে দেখতে পারেন। এমব্রয়ডারিতে এরকম স্পেশাল স্পেশাল স্পেন্ডার বেশি ব্যবহার করা হয় আমাদের এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে দুই রকম সুতা আছে, তো দুই রকম সুতা নিয়ে একবার দেখতে পারেন। হ্যাঁ, আপনি শুনেন ওখানে যে স্পান পলিস্টার, বাল্ক পলিস্টার, এসপিবি, এটা বুঝবেন না। বুঝলেন? তাহলে মানে একটাই হচ্ছে প্যাচ আছে আর একটাই প্যাচ নাই, শুধুই সরাসরি পলিস্টার, টুইস্ট নাই। এরকম শুনে দেখুন। আচ্ছা, মেটালিক ইয়ার্ন হচ্ছে যে অ্যালুমিনিয়াম পিগমেন্ট ইয়ে করা থাকে আর কি। ওটা অনেকটা সিরো ইয়ার্নের সাথে চাইলে মিলাতে পারবে, কিন্তু এটা স্পেসিফিক। এখানে ম্যাটেরিয়াল কি বলে, মেটালকে ল্যামিনেট করা হয়। আচ্ছা, তারপর টেক্সার্ডিয়ানটা আমার মনে আছে। মেলানজিয়ানের নাম শুনছেন? মেলানজিয়ান এক ধরনের টেক্সার্ডিয়ান। মেলান হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। তো এই টেক্সার্ডিয়ান তো আপনি বুঝেন তাই না, যে ইয়ার্নের ভিতর আমি একটা স্পেসিফিক টেক্সচার দিচ্ছি। তো আমি হচ্ছে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট। আপনার ছিল এটা? হ্যাঁ, 7 সিজনের। আমার একটা বড় ভাই আছে দিনাজপুরের, আলামিন সাহেব। ওটা হচ্ছে পাবনা টেক্সটাইলের 12 ব্যাচের, আপনি চিনবেন। উনি ওইগুলোতে বেশ ভালো ইয়ে করছে। আমি রানার আপ হয়েছিল লাস্টবার। না, তাইলে ইয়েতে না, আলামিন নামের কেউ তো পাবনা টেক্সটাইলের কেউ শেষ পর্যন্ত ছিল না। আমি অষ্টম ছিলাম। ওইটা 2.5 বছর ধরে চলছে প্রতিযোগিতাটা। ওটা কবে হয়েছিল স্যার? এটা 2019-এ শুরু হয়ে 2023-এ শেষ হয়েছিল। মূলত 2.5 বছর চলছে আর কি। 19-এর শেষে শুরু হয়ে 23-এ শুরু হয়ে শেষ হয়েছে। ওখানে ফার্স্ট হয়েছিল বুটেক্সিয়ান। উনি হচ্ছে আইওটি নিয়ে একটা প্রজেক্ট করেছিল। বুটেক্সিয়ান সেকেন্ড হয়েছিল যিনি, বুটেক্সিয়ান সেকেন্ড হয়েছে তিনি হচ্ছে মেলানজিয়ান নিয়ে কাজ করছে। উনি জুম মেলানজিয়ান নিয়ে করছে। আর যে থার্ড হয়েছিল সে করছিল হচ্ছে ওই যে ডুয়েটের তানভীর ভাই, উনি এখন বিউবিটিতে টিচার। আর ফার্স্ট যিনি উনি হচ্ছে বুটেক্সের টিচার, আর সেকেন্ড জন ইন্ডাস্ট্রিতে আছেন। তো তানভীর ভাই উনি করছিল হচ্ছে ইয়ের কাজ, প্লাস্টিক পেট বোতল, প্লাস্টিকের বোতল গলায় সেটা দিয়ে উনি হচ্ছে স্পিনিং এর মাধ্যমে, ইলেকট্রো স্পিনিং এর মাধ্যমে থিন ফিল্ম তৈরি করছিল। সেই থিন ফিল্ম দিয়ে উনি হচ্ছে K95 মাস্ক রিপ্লেস করছিল। নরমাল সার্জিক্যাল মাস্কের ভিতরে ওনার ওই থিন ফিল্মটা বসায় K95 মাস্কের একটা মানে আনছিল আর কি, অল্টারনেট আনছিল কম খরচে। আর আমি করছিলাম হচ্ছে ইয়ে নিয়ে কাজ, সেগুন কাঠের গুঁড়া নিয়ে, সেগুন কাঠের গুঁড়া থেকে রং বের করছিলাম। আর আমি হচ্ছে মডার্নিং এজেন্ট ছিলেন, এখানে ডাইমে কেউ আছেন? মডার্নিং এজেন্ট নিয়ে কাজ করছিলাম, ন্যাচারাল মডার্নিং এজেন্ট, অ্যালোভেরা, কলা গাছের রস দিয়ে। তো যাই হোক, মেলানজিয়ান
এই মেলানজিয়ান হচ্ছে টেক্সাটিয়ানের উদাহরণ। তারপরে বালঅফটেনিয়ান, বালকিয়ান হচ্ছে এই যে দেখছেন মনোলিনিয়ারিটি বা লগ লুপ ফরমেশন ইন ইন্ডিভিজুয়াল ফিলামেন্ট। ওই বালকিয়ান হচ্ছে যেটা বলছিলাম যে পলিস্টার দুই রকম, একটা হচ্ছে হ্যাঁ টেকনিক্যাল টেক্সটাইল। না টেকনিক্যাল টেক্সটাইল এটা কিসের ভিতর পড়ছে? এটা স্যার পড়ছে হচ্ছে প্রোটেকের মধ্যে। প্রোটেক্ট না স্পোর্টেক? না স্যার প্রোটেকের মধ্যে তো আমি এটি করতেছি, কারণ এটা আমি তো করছি হচ্ছে ইসের জন্য আর কি, প্রোটেকশনের জন্য। এটা তার প্রোটেক্ট হিসেবে ইউজ করব। এখন যদি স্যার এটা স্পোর্টস ইউজ করতে মানে বাইক থেকে না লজিকটা আমার পছন্দ হয়েছে, আমি মেনে নিলাম এটা প্রোটেক্ট। আচ্ছা বালকিয়ান হচ্ছে যেটা বললাম যেখানে লুপ হবে, ওই বাল্ক পলিস্টার উদাহরণ দিলাম সুইং থ্রেডের। এগুলা কোনো কোশ্চেন আছে কারণ কেউ কোনো কোশ্চেন করতেছেন না কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতেছেন তো সবাই সব কিছু। আমি প্রত্যেক বুঝতেছি কারণ আমি ইয়ার নিয়ে কাজ করি না, ইয়ার নিয়ে কাজ করি না, আমি কাজ করি অ্যাক্সেসরিজ নিয়ে, ওইগুলা নিয়ে মোটামুটি কিছুটা কিন্তু অ্যাকসেসরিজ সরাসরি এখানে তো কোথাও আসতেছে না। সবগুলো অ্যাক্সেসরিজের মধ্যে সবগুলো দিয়ে সবগুলো অ্যাক্সেসরিজের মধ্যে ঢুকবে। মিডল ইয়ার গুলা টেক্সটাইল বা এই সব ইয়ার নিয়ে কিন্তু এখানে ইউজ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা স্ট্রেচ ইয়ার্ন এগুলো কিন্তু রেগুলার ইয়ার্ন না, আমরা এখানে ইয়ার্ন যতগুলো পড়তেছি সব কিন্তু টেকনিক্যাল টেক্সটাইলে ব্যবহার করার মতো ইয়ার্ন, ঠিক আছে? র ম্যাটেরিয়াল অলমোস্ট অল ম্যান মেড এন্ড ন্যাচারাল ফাইবার ক্যান বি ট্রিটেড টু প্রোডিউস মানে এখানে আলাদা ট্রিট করতে হবে, কেমিক্যাল ট্রিটমেন্ট টু প্রোডিউস ইয়ার্ন উইথ সাম ডিগ্রি অফ স্ট্রেচ এন্ড রিকভারি। মানে আপনার লাইক্রা বা পলিইউরেথেন এটা আলাদা ব্যবহার করা ছাড়াও, ফ্যাব্রিক ছাড়াও আপনি ইয়ার্নকেও স্ট্রেচি ইয়ার্ন বানাতে পারবেন, কিন্তু এর জন্য কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে আলাদা, যাতে করে আপনার ওই ইয়ার্নটার স্ট্রেচেবিলিটি বাড়ে, স্থিতিস্থাপকতা বাড়ে। আচ্ছা এবার হচ্ছে ওপেন ফ্যাব্রিক। স্ট্রেচ ইয়ার্ন থেকে সরাসরি যে ওপেন ফ্যাব্রিকগুলো এখানে ইয়ার্ন হবে না, ফ্যাব্রিক টেকনিক্যাল টেক্সটাইলে যেই ওপেন ফ্যাব্রিক ব্যবহার করি আমরা সেগুলোর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? সেটা নির্দিষ্ট পুরুত্ব থাকতে হবে, থিকনেস থাকতে হবে, এরিয়াল ডেনসিটি। এরিয়াল ডেনসিটি মানে কি? এটা সহন ক্ষমতা না, এরিয়াল এরিয়াল হচ্ছে হ্যাঁ ঘনত্ব। এই এরিয়াল ডেনসিটি হচ্ছে যে আপনার ফ্যাব্রিকটা যতটুকু, এরিয়াল মানে হচ্ছে বায়োবিও, যে ওইটার এরিয়াল ডেনসিটি মানে বোঝাচ্ছে ফ্যাব্রিকটা নরমাল আপনার কনভেনশনাল ফ্যাব্রিকের মতো হইলে হবে না, ওইটা যাতে তার উপরে নিচেও একটা কি বলবো একটা ইনভিজিবল একটা আবরণ মতো করতে পারে, স্টেপ মতো করতে পারে। যেমন এভাবে বললে তো বুঝবেন না, ভেলোর ফ্যাব্রিক টাচ করে দেখছো? ভেলোর ফ্যাব্রিক কম্বোলের যে ফ্যাব্রিকগুলো ভেলভেটও বলে আর কি, তো ওইটা কিন্তু আসলে অত মোটা না, কিন্তু ওইটা টাচ করে কি মনে হয় ফ্যাব্রিকটা অনেক মোটা না? মানে এটা একটা এরিয়াল ডেনসিটি, এভাবে আপনারা বুঝতে পারেন আর কি, যে ফ্যাব্রিকটা এরকম প্লেন কিন্তু তার উপরে ফাইবারটা এমন ভাবে ট্রিট করা হয়েছে বা সারফেসটা এমন ভাবে করা হয়েছে যে মনে হচ্ছে ফ্যাব্রিকটা আসলে এত মোটা। আমার কথাটা কি বুঝতে পারছেন? এরিয়াল ডেনসিটি বলতে এটা মিন করতেছে যে আপনার ফ্যাব্রিকটার ফিলটা ওরকম আসতে হবে, যে ঘনত্বটা যাতে আরো বেশি মনে হয়। হ্যাঁ ওটা ক্লিয়ার তো? আচ্ছা পোরোসিটি এটা ডিপেন্ড করে আপনি কোন পারপাসে ইউজ করতেছেন। পোরোসিটি মানে কি? পোর মানে হচ্ছে ছিদ্র। এবার পোরোসিটি ম্যাটার করবে কোন ফ্যাব্রিকের ক্ষেত্রে, মানে পোরোসিটি থাকা বাধ্যতামূলক কোন টাইপের অ্যাপ্লিকেশন? না থাকা বাধ্যতামূলক ছাতা, না থাকা বাধ্যতামূলক, তাও ছাতারও ইয়ে আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলে দিলাম ছাতাতে, কিন্তু ছাতা ছাড়া ওই যে স্পোর্ট টেক যেগুলো, স্পোর্ট টেক যে আমার ঘাম বের করে দিতে পারবে কিন্তু বৃষ্টির পানি ঢুকবে না, ওই একটা হাইকিং একটা, তারপরে মাউন্টেন, ওই তো স্পোর্ট টেক এক কথায়। সোয়াট কি সুইমিং স্পোর্টস টেক। আর তো এইটা পোরোসিটি লাগবে কিনা স্পোর্ট টেকে? স্পোর্টস টেকে পোরোসিটি থাকা এবং আপনারা এখানে মনে হয় সামনে পাবেন ভোরটেক্স। এটা 1978 সালে মনে হয় প্রথম মানে ওই কোম্পানি এই নামে বাজারজাত করেছে। আমি সঠিক বলতেছি কিনা জানি না, 1978 এটা ভুল হইতে পারে। তো ওরা এমন ফ্যাব্রিক আনছে বাজারে, ওই ফর্মুলাটাই এখন চলতেছে বেশি। ভোল্টেক্স কি 1978 এ আসে? না এটা ভুল হইতে পারে। ভোল্টেক্স
জন পুল একটা বছর পুল ল্যান্ডিং হয়েছিল। আচ্ছা, তো এই গোটেকের যে গোটেক্সের মেইন যে স্ট্রাকচারটা, এখানে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট কোনো কিছু ছিল না, কিন্তু ওদের পোরোসিটিটা, ছিদ্রগুলো এমন ভাবে বানানো ছিল যে ঘাম যেটা, ঘামের যে ইয়েগুলা, বিন্দুগুলা বা বাষ্পগুলা, এটা সহজে পাস করে বের হয়ে যাবে, কিন্তু পানির ফোঁটা কিন্তু স্ফটিক আকারে থাকে। এটা আপনারা ওই যারা কেমিস্ট্রি পড়ছেন পানির বিন্দুর স্ট্রাকচারগুলো দেখবেন, এখানে অনেকগুলো H2O আছে। পানির বিন্দুটা কিন্তু স্ফটিক আকারে থাকে, তো এই পানি ভেদ করতে পারবে না, কিন্তু ঘামটা সহজে বের হয়ে আসতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে পোরোসিটি। স্টিফনেস মানে কি? ইংলিশে বুঝি, বাংলায় বুঝি না। স্টিফ মানে হচ্ছে দৃঢ়তা আর কি, মজবুত, মানে মজবুত ওয়ার্ডটা এখানে খাটবে না আসলে। মজবুত না, মানে টেরা টাইপের কিছু। হ্যাঁ, মানে কি টেরা টাইপের ধরবো না, হ্যাঁ, কিন্তু সরা লাগবে। ওই তো মানে কি, যেটা ফ্লেক্সিবল না, যেটা রিজিড। সহজে সরতে চাইবে না। হ্যাঁ, ওই তো হ্যাঁ, শক্ত টাইপের ধরে নিতে পারেন আর কি, মানে যেটা ফ্লেক্সিবল না আর কি, রিজিড। তো স্টিফনেস থাকতে হবে, ওটা আমি ইউজ করতে চাইলে স্পেসিফিক পারপাসে। ড্রেপেবিলিটি, আবার এখানে দেখেন একবার বলছে স্টিফনেস, আবার বলছে ড্রেপেবিলিটি। ড্রেপেবিলিটি মানে কি? ড্রেপেবিলিটি মানে কি? ড্রেপেবিলিটি মানে হচ্ছে যে আপনি কোনো একটা বস্তুর উপর, এই চেয়ারের উপরই আপনি ধরুন একটা ফ্যাব্রিক রাখলেন, এটা চেয়ারের চারিপাশ দিয়ে এটা পড়তেছে কিনা, মানে এটা চেয়ারের উপর ঠিকভাবে স্ট্রাকচারটা ধরতেছে কিনা, নাকি চেয়ারের উপর এটা শক্ত হয়ে থাকতেছে, মানে কিভাবে বুঝাবো? 10 মিনিট ওভার, আজকে শেষ করতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে। একটা স্টাডিজ নিয়ে কাজ করতে রে ভাই। আচ্ছা, সমস্যা নাই, 30 পেজ পর্যন্ত চলে আসছি আমরা। তা আর মাত্র আরেক লেকচার দিলে শেষ হয়ে যাবে, মানে রিক্যাপ করতে গিয়ে বেশি লেট হয়ে গেছে।